ও সমমান পরীক্ষার ফল প্রধানমন্ত্রীর কাছে হস্তান্তর। শিক্ষার পেছনে ব্যয়কে বিনিয়োগ হিসেবে দেখে সরকার, বললেন প্রধানমন্ত্রী। পদ্মা সেতু দিয়ে আগামী 10 জুন থেকে চাঁপাইনবাবগঞ্জ ঢাকা রুটে চালু হবে ম্যাঙ্গো স্পেশাল ট্রেন। হলের গেস্ট রুমে বসাকে কেন্দ্র করে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের 2 গ্রুপের মধ্যে সংঘর্ষ, ককটেল বিস্ফোরণ, 3 জন আহত। সংস্কারের অভাবে জরাজীর্ণ জামালপুরে ইসলামপুরে আশ্রয়ণ প্রকল্পের 120টি ঘর, এক যুগেও সংস্কার না হওয়ায় ব্যবহারে অনুপযোগী। আসসালামু আলাইকুম দর্শক, মাই টিভি জেলা সংবাদে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি নাদিয়া আলম। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, চলে যাব বিস্তারিত সংবাদে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, শিক্ষার পেছনে ব্যয়কে বিনিয়োগ হিসেবে দেখে সরকার। এ সময় শিক্ষার্থীদের কারিগরি এবং তথ্য প্রযুক্তি শিক্ষায় শিক্ষিত হবার তাগিদ দেন সরকার প্রধান। সকালে গণভবনে এসএসসি ও সমমান পরীক্ষার ফল হস্তান্তর অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। এর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে ফলের সারসংক্ষেপ এবং পরিসংখ্যান তুলে দেন শিক্ষামন্ত্রী। এরপর 11টায় নিজ নিজ শিক্ষা প্রতিষ্ঠান এবং অনলাইনে একযোগে ফল প্রকাশিত হয়। শিক্ষা বোর্ডগুলোর ওয়েবসাইট থেকেও ফল জানা যাবে। কারিগরি শিক্ষাকে সব থেকে আমরা গুরুত্ব দিয়েছি, ভোকেশনাল ট্রেনিং যাতে পাই সেই ব্যবস্থা করেছি। আর ছেলে মেয়েদের শিক্ষার প্রতি আরো আগ্রহ বাড়ানোর জন্য এই যে পুরনো বই, ছেঁড়া বই হাতে নিয়ে পড়বে বা আরেকজনের বই আরেকজন নেবে সেটা না নিয়ে তখন থেকে আমরা নতুন বই, অর্থাৎ একটা বাচ্চা যখন নতুন বইটা হাতে পায়, যে বইয়ের গন্ধটা নেয়, বলারটা লাগায়, যত্ন করে, এটা করে করে বইয়ের উপরে তার একটা আগ্রহ বাড়ে, বইয়ের সঙ্গে তার একটা সম্পর্ক তৈরি হয়ে যায়। তারপরে সে সেটা পড়তেও আগ্রহী হয়। সেটা মাথায় রেখে আমরা জাতির পিতা যেভাবে বিনা পয়সায় বই দিয়েছেন, আমরাও সেটা শুরু করেছি। আমাদের প্রায় 6 লক্ষ ফ্রিল্যান্সার আছে, যারা নিজেদের পড়াশোনার পাশাপাশি অথবা ঘরে কাজ যারা করে, প্রত্যেকেই কিন্তু এই ফ্রিল্যান্সিংয়ের মাধ্যমে অর্থ উপার্জন করতে পারে। মূলত অনেকেই বিদেশি মুদ্রা অর্জন করে যাচ্ছে। সেই আমি মনে করি যে আমাদের ছেলে মেয়েরাদের ভিতরে যে মেধা আছে সেটা বিকাশের সুযোগ আমাদের করতে হবে। দর্শক, এই মুহূর্তে রাজধানীর নূর মোহাম্মদ পাবলিক কলেজ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আমেনা হীরা। হীরা, এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ নিয়ে আর কি তথ্য আছে আপনার কাছে, আমাদের জানান। নাদিয়া, কিছুক্ষণ আগেই যেটি বলছিলাম যে আমরা ভিকারুননিসার সামনে ছিলাম এবং যারা এসএসসি পরীক্ষার্থী রয়েছে তাদের উপস্থিতি আমরা দেখতে পেয়েছিলাম পরীক্ষার ফলাফলের জন্য। এবং আপনি জানেন যে এখন কিন্তু প্রতিটি স্কুলে স্কুলে কিন্তু ফলাফল পৌঁছে গেছে এবং আপনি নিশ্চয়ই নাদিয়া দেখতে পাচ্ছেন পেছনে এক ধরনের আনন্দ উল্লাসের কিন্তু তারা প্রিপারেশন নিচ্ছে। এবং আজকে যে রেজাল্ট ভালো হয়েছে এবং প্রত্যেকটি অনেক প্রতিষ্ঠান ঘুরেছে, আমরা রাজধানীর বিভিন্ন প্রতিষ্ঠানে দেখেছি ফলাফল খুবই ভালো হয়েছে। এবং আপনাকে একটু জানিয়ে রাখি নাদিয়া, এবার কিন্তু জিপিএ 5-এর পরিমাণ অনেকটাই বৃদ্ধি পেয়েছে অন্যান্য বছরের তুলনায়। এবং আমরা এখানে আছি এবং আপনি দেখতে পাচ্ছেন এখানে তারা কিন্তু ফলাফল যেটি আমরা এখানে দেখছিলাম যে এখানে 500 প্রায় 550 স্টুডেন্টের মধ্যে কিন্তু প্রায় 400 জনই এখানে জিপিএ 5 পেয়েছে। অর্থাৎ বোঝাই যাচ্ছে যে এবার কিন্তু জিপিএ 5-এর পরিমাণ বৃদ্ধি পেয়েছে এবং শিক্ষার্থীদের মাঝে নিশ্চয়ই নাদিয়া আপনি দেখতে পাচ্ছেন যে এক ধরনের আনন্দ উল্লাসের যে প্রস্তুতি সেটি কিন্তু তারা নিচ্ছে। এবং এই চিত্র কিন্তু শুধুমাত্র এই প্রতিষ্ঠানের নয়, ঢাকা সহ বিভিন্ন আশেপাশে যে বিভিন্ন প্রতিষ্ঠান রয়েছে সব প্রতিষ্ঠানেই কিন্তু শিক্ষার্থীরা এরকম আনন্দ উল্লাস করছে তাদের ফলাফল পেয়ে। এবং আপনাকে একটু জানিয়ে রাখি নাদিয়া, আজকে শিক্ষামন্ত্রী কিন্তু ফলাফল সংক্রান্ত ব্রিফিং করবেন 12:30 নাগাদ সচিবালয়ে এবং তার পরবর্তীতে কিন্তু আমরা জানতে পারবো এবছর কতজন পাশ করেছে এবং কোন জেলা এবং কোন বিভাগে পাশের হার কত। তো নাদিয়া, আমার কাছে এখন পর্যন্ত এসএসসি পরীক্ষার্থীদের ফলাফলের এতটুকুই সর্বশেষ ছিল। হীরা, আপনাকে ধন্যবাদ। দর্শক, বিশেষ নূর মোহাম্মদ পাবলিক স্কুল অ্যান্ড কলেজ থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন সহকর্মী আমেনা হীরা।
আগামী 10 জুন থেকে চাঁপাইনবাবগঞ্জ ঢাকা রুটে চালু হবে ম্যাঙ্গো স্পেশাল ট্রেন। পদ্মা সেতু দিয়ে এবার এই ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে রেলপথ মন্ত্রণালয়। শনিবার রাজশাহী বিভাগীয় কমিশনারের সম্মেলন কক্ষে আয়োজিত এক সেমিনারে এই ঘোষণা দেন রেলমন্ত্রী জিল্লুর হাকিম। সেমিনারে জানানো হয়, চাঁপাইনবাবগঞ্জের রহনপুর স্টেশন থেকে প্রতিদিন বিকেল 4টায় ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাবে এই ট্রেন। যাত্রাপথে চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী, আব্দুল্লাপুর, ঈশ্বরদী, পোড়াদহ, রাজবাড়ী, ফরিদপুর এবং ভাঙ্গা স্টেশন সহ মোট 15টি স্টেশনে যাত্রা বিরতি দেবে ম্যাঙ্গো স্পেশাল ট্রেন। যদি ব্রডগেজ আপনার ঢাকার ওই পাশে না থাকে তাহলে পরে আপনার ট্রেন আমাদের বাধ্য হয়ে ট্রেন এবং ইঞ্জিন চেঞ্জ করতে হবে। এই সমস্যাগুলোর সমাধান হয়ে গেলেই, এবং আশা করি আমরা চেষ্টা করছি। হলের গেস্ট রুমে বসাকে কেন্দ্র করে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের 2 গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে বেশ কয়েকটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। পরে দুপক্ষের ইট পাটকেল ছুড়াছুড়িতে 3 জন আহত হয়। এ সময় দুপক্ষের মধ্যে দেশীয় অস্ত্রের মহড়াও দেখা গেছে। এ ঘটনায় 3 জন আহত হয়েছে। শনিবার রাত 12টায় বিশ্ববিদ্যালয়ের সোহরাওয়ার্দী হল এবং মাদার বক্স হলের মধ্যবর্তী স্থানে 2 গ্রুপের মধ্যে সংঘর্ষ শুরু হয়। রাত 11:30টার দিকে হলের গেস্ট রুমে বসাকে কেন্দ্র করে 2 গ্রুপের মধ্যে ধাওয়া, পাল্টা ধাওয়া এবং ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। পরে বিশ্ববিদ্যালয় প্রশাসনের উপস্থিতি এবং আইন শৃঙ্খলা বাহিনী মোতায়েনের পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। তারুণ্যের মেধার প্রযুক্তির শক্তিতে 2041 সালের আগে স্মার্ট হবে বাংলাদেশ বলে মন্তব্য করেছেন ডাক, টেলিযোগাযোগ এবং তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। এই লক্ষ্য অর্জনে অন্তর্ভুক্তিমূলক বিভিন্ন কার্যক্রম বাস্তবায়ন করে যাচ্ছে শেখ হাসিনার সরকার। শনিবার সিংড়া উপজেলা পরিষদ মিলনায়তনে দেশের প্রথম জিআই পণ্য মেলা উদ্বোধনকালে প্রতিমন্ত্রী একথা বলেন। জেলা প্রশাসক আবু নাসের ভূঁইয়া উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। গুণগত মান নিশ্চিত হবে, তখন সেই পণ্যের মূল্যটাও আপনি বেশি পাবেন এবং ক্রেতাদের কাছ থেকে আগ্রহটাও আপনি বেশি পাবেন। মুন্সিগঞ্জের শ্রীনগরে একটি স্টিল অ্যান্ড রি রোলিং কারখানায় আব্দুল কুদ্দুস নামে এক নিরাপত্তা কর্মীকে হত্যার ঘটনায় 3 জনকে গ্রেফতার করেছে শ্রীনগর থানা পুলিশ। শনিবার সংবাদ সম্মেলন করে এই তথ্য নিশ্চিত করেন মুন্সিগঞ্জ শ্রীনগর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার তোফায়েল হোসেন সরকার। গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধির ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন কোটালীপাড়া উপজেলার নবনির্বাচিত চেয়ারম্যান বিমল কৃষ্ণ বিশ্বাস। একই সাথে শ্রদ্ধা জানান নবনির্বাচিত ভাইস চেয়ারম্যান দেব দুলাল পল্টু। শনিবার টুঙ্গিপাড়ায় পৌঁছে তারা এই শ্রদ্ধা জানান। এ সময় তাদের সমর্থক এবং কোটালীপাড়া আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। জামালপুরের সরিষাবাড়ী উপজেলার বাউশি বাঙালি পাড়া থেকে একটি পিস্তল, 2টি গুলিসহ একটি ম্যাগাজিন উদ্ধার করেছে সরিষাবাড়ী থানা পুলিশ। শনিবার সরিষাবাড়ী থানা পুলিশের টহলরত একটি দল গোপন সংবাদের ভিত্তিতে এসআই মাহমুদুল হাসানের নেতৃত্বে অভিযান চালিয়ে এই গুলি উদ্ধার করে। পরে এসআই মাহমুদুল হাসান বাদী হয়ে অস্ত্র আইনে রুকনকে প্রধান আসামি করে মামলা দায়ের করেছে। দর্শক, আবারও চলে যাব এসএসসি পরীক্ষার ফল প্রকাশের খবরে। এবার যাচ্ছি সিলেটে, সেখান থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী মৃণাল কান্তি দাস। মৃণাল, সিলেটে এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ নিয়ে কেমন পরিস্থিতি দেখছেন আমাদের জানান। ধন্যবাদ নাদিয়া আপনাকে। আপনি জানেন যে আজ
এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশিত হচ্ছে এবং ইতিমধ্যে কিন্তু প্রধানমন্ত্রীর কাছে ফলাফল হস্তান্তর করেছেন শিক্ষামন্ত্রী। আমরা অবস্থান করছি সিলেট নগরীর ব্লুবার্ড স্কুলে। আমি যদি আপনাদেরকে ব্লুবার্ড স্কুলের পরিস্থিতিটা দেখানোর চেষ্টা করি এবং আপনার মাধ্যমে যদি দর্শকদের জানাতে চাই, ইতিমধ্যে ফলাফল প্রকাশিত হলেও অনলাইনে কিন্তু অনেকেই ফলাফল পেয়ে গেছে, তবে আনুষ্ঠানিকভাবে কিন্তু সিলেটে এখনও ফলাফল ঘোষণা করা হয়নি এবং সিলেট শিক্ষা বোর্ডের পক্ষ থেকে কিন্তু 12টা 30 মিনিটে প্রেস কনফারেন্স করা হবে এবং আমরা ব্লুবার্ড স্কুলে এসে শিক্ষকদের সাথে কথা বলেছিলাম। ওনারা আমাদেরকে যে বিষয়টি জানিয়েছেন যে অল্প কিছুক্ষণ পরে কিন্তু ফলাফল আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে, কিন্তু ফলাফল ঘোষণা করা না হলেও কিন্তু শিক্ষার্থীরা কিন্তু ইতিমধ্যে স্কুলে আসতে শুরু করেছেন এবং যারা জুনিয়র শিক্ষার্থী রয়েছেন তাদের সিনিয়র শিক্ষার্থীদের ফলাফলের পর তাদেরকে বরণ করতে কিন্তু তারা ইতিমধ্যে সকল ধরনের প্রস্তুতি গ্রহণ করেছেন এবং স্কুলের যারা শিক্ষকরা রয়েছেন তারাও কিন্তু সকল প্রস্তুতিতে অংশগ্রহণ করবেন এবং শিক্ষকদের পাশাপাশি যারা অভিভাবক রয়েছেন তারাও কিন্তু শিক্ষার্থীদের নিয়ে স্কুলে আসছেন এবং তাদের সাথে আমরা কথা বলেছি এবং তারা বলছেন যে দীর্ঘ 10 বছরের যে তাদের এই পরিশ্রম, সেই পরিশ্রম এর ফলাফল আজকে তারা নিয়ে যাবেন এবং যেসব শিক্ষার্থী ইতিমধ্যে অনলাইনে রেজাল্ট জানতে পেরেছেন তারা কিন্তু অনেকেই মিষ্টি সহ স্কুলে এসেছেন এবং অনেকের সাথেই অনেকে কোলাকুলি করছেন এবং তাদের আনন্দ উচ্ছ্বাসটা কিন্তু তারা ভাগাভাগি করছেন এবং পরবর্তী সংবাদে কিন্তু আমরা সিলেটের পুরোপুরি রেজাল্ট আপনাদেরকে জানাতে পারবো। আসলে এই ছিল এখন সিলেট থেকে আমার কাছে সর্বশেষ। নাদিয়া। মৃণাল, আপনাকে ধন্যবাদ। দর্শক, আমরা আবারও সংযুক্ত হচ্ছি রংপুর প্রতিনিধি মাহমুদুল হাসানের সাথে। মাহমুদুল, রংপুরে এসএসসি সমমান পরীক্ষার ফল প্রকাশ ঘিরে কেমন পরিস্থিতি স্কুলগুলোতে আমাদের জানান। জি ধন্যবাদ নাদিয়া। আপনি যেমনটা বলছিলেন যে আপনি জানেন যে এসএসসি পরীক্ষার্থীদের যে কাঙ্ক্ষিত ফলাফল সেটি কিন্তু আজকে প্রকাশিত হয়েছে। ফলাফল প্রকাশের পর থেকেই কিন্তু যে বিভিন্ন বিদ্যালয়ের যে পরীক্ষার্থী যে শিক্ষার্থীরা ছিল তারা কিন্তু তাদের নিজ যে বিদ্যালয়ে এসে কিন্তু তাদের যে পরীক্ষার রেজাল্ট সেটি কিন্তু দেখে নিচ্ছেন এবং অনেকেই কিন্তু আমরা দেখেছি যে অনলাইনের মাধ্যমে যে তাদের কাঙ্ক্ষিত ফলাফল সেটিও কিন্তু সংগ্রহ করেছে। তবে আপনাকে জানিয়ে রাখি যে দিনাজপুর শিক্ষা বোর্ডের অধীনে যে এসএসসি পরীক্ষার্থীদের যে আসলে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল সেটি কিন্তু পাশের হার, যদি বলি যে দিনাজপুর শিক্ষা বোর্ডের অধীনে পাশের হার ৭৬.৮৭ এবং এখানে আমি যে বিদ্যালয়টি রয়েছি এখানে রংপুরের পত্নীচড়া উচ্চ বিদ্যালয়, এখানে এই পরীক্ষা অর্থাৎ এই বিদ্যালয় থেকে 52 জন পরীক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করে এবং সেখান থেকে কীর্তিকার্য হয় 50 জন পরীক্ষার্থী এবং সেখানে যদি জিপিএ 5 এর কথা বলি সেখানে 5 জন জিপিএ 5 পেয়েছেন এবং বাকিরা আসলে বিভিন্ন তাদের যে গ্রেড যেদিকে আমরা জিপিএ বলি সেটি বিভিন্নভাবে পেয়ে থাকে। তবে গতবারের তুলনায় কিন্তু জিপিএ যে 5 এর সংখ্যা সেটি কিন্তু আমরা রংপুরে বিভিন্ন যে স্কুলগুলোতে গতবারে যে জিপিএ 5 হয়তো বা 15 থেকে 20 জন থাকার কথা ছিল সেটি কিন্তু এবারে অনেকটাই কম। তবে সব মিলিয়ে যদি বলা যায় যে পাশের হার কিন্তু অনেক বিদ্যালয়ে কিন্তু শতভাগ পাশ করেছে এবং বিদ্যালয়ে 2-1 জন ফেলও করেছে, এমনটা কিন্তু আমরা দেখেছি। তবে সব মিলিয়ে যদি বলা যায় যে উৎসবমুখর পরিবেশে এই অভিভাবকরাও কিন্তু আমরা দেখেছি যে তারাও শঙ্কিত ছিল তাদের বাচ্চাদের পরীক্ষার যে রেজাল্ট নিয়ে এবং আমরা দেখেছি পরীক্ষার্থীরা তাদের যে ফলাফল পেয়ে তারা কিন্তু অনেক খুশি এবং তারাও যে তাদের বন্ধু বান্ধব সহ তাদের যে আনন্দ উল্লাস কিন্তু আমরা করতে দেখেছি। যেহেতু সকাল থেকেই কিন্তু অনলাইনের মাধ্যমে পরীক্ষার্থীরা তাদের যে ফলাফল হাতে পেয়েছে সেই কারণে কিন্তু তারা সকাল থেকেই কিন্তু উৎসবমুখর পরিবেশে তাদের বিদ্যালয়ে এসে শ্রেণীকক্ষে এসে বিশেষ করে তাদের যে শিক্ষকদের সাথে কুশল বিনিময় করতে কিন্তু আমরা দেখেছি। তবে এই ছিল সব মিলিয়ে রংপুরের যে শিক্ষা প্রতিষ্ঠানে যে আজকের যে মাহমুদুল, আপনাকে ধন্যবাদ। দর্শক, সিলেট ও রংপুর থেকে এসএসসি সমমান পরীক্ষার ফল প্রকাশের সবশেষ খবর জানাচ্ছিলেন প্রতিনিধি মৃণাল কান্তি দাস এবং মাহমুদুল হাসান। চলে যাচ্ছে অন্যান্য প্রসঙ্গে। চট্টগ্রামে মাদক বিরোধী অভিযানে 30 কেজি গাঁজা এবং 98 বোতল ফেন্সিডিল উদ্ধার এবং 2 জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার সহ মাদক পরিবহনে ব্যবহৃত একটি পিকআপ জব্দ করেছে র্যাব 7 চট্টগ্রাম। র্যাব জানায় গোপন সংবাদের ভিত্তিতে র্যাবের একটি আভিযানিক দল চট্টগ্রাম মিরসরাইয়ের জোরারগঞ্জ থানাধীন মহাসড়কের রাস্তার উপর থেকে একটি অস্থায়ী চেকপোস্ট স্থাপনের মাধ্যমে গাড়ি তল্লাশি করে আসামি মোহাম্মদ তুহিন এবং মোহাম্মদ সোহেলকে গ্রেফতার করতে সক্ষম হয়। গ্রেফতারকৃত আসামি এবং জব্দকৃত আলামত জোরারগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে। আগে আইনের ছাত্ররাই রাজনীতি করতেন, আইনের ছাত্ররাই মানবাধিকার মানুষের মুক্তির জন্য লড়াইয়ে অগ্রভাগে থাকতেন বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর মোহাম্মদ আবু তাহের। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের সাবেক চেয়ারম্যান এবং নেলস সিইউ চ্যাপ্টারের উপদেষ্টা এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ABM আবু নোমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের বিচারপতি নাইমা হায়দার।
ব্রাহ্মণবাড়িয়ায় ১৩ বছর পর জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের ত্রিবার্ষিক সাধারণ নির্বাচন শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে। শহরের ভাদুঘরে পৌর কেন্দ্রীয় বাস টার্মিনালে শ্রমিক ইউনিয়ন মিলনায়তনে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোট গ্রহণ চলে। নির্বাচনে হাজী মোহাম্মদ সেলিম সভাপতি এবং মোহাম্মদ শাহেদ মিয়া সাধারণ সম্পাদক সহ ১৭ জন নির্বাচিত সদস্যকে নিয়ে কার্যকরী কমিটি গঠিত হয়। সংস্কারের অভাবে জরাজীর্ণ হয়ে পড়েছে জামালপুরে ইসলামপুরে আশ্রয়ণ প্রকল্পের ১২০টি ঘর। বর্ষায় ভাঙা চাল দিয়ে পানি পড়া, ভাঙাচোরা রাস্তাঘাট, পর্যাপ্ত টয়লেটের ঘাটতির পাশাপাশি রয়েছে বিশুদ্ধ পানিরও সংকট। এক যুগেরও সংস্কার না হওয়ায় বেশিরভাগ ঘরই হয়ে উঠেছে ব্যবহারে অনুপযোগী। তবে প্রকল্প এলাকায় নতুন করে ঘর নির্মাণের আশ্বাস স্থানীয় প্রতিনিধি মাইনুল ইসলামের রিপোর্ট, জানাচ্ছেন শামস রাবিজ উচ্ছ্বাস। বসবাসের অনুপযোগী হয়ে পড়েছে জামালপুরের ইসলামপুর উপজেলার চরপটিমারি আশ্রয়ণ প্রকল্পের প্রায় ১২০টি ঘর। বছরের পর বছর আশ্রয়ণ প্রকল্পের এমন দুর্দশা চললেও নজরদারি নেই কারো। সুবিধাভোগীদের অভিযোগ, নির্মাণের পর একবারও সংস্কার করা হয়নি এসব বাড়ি। এ অবস্থায় ভেঙে পড়েছে ঘরের বিভিন্ন অংশ। ভাঙা ঘরে বাসিন্দাদের বর্ষার সঙ্গী জল আর শীতে কুয়াশা। চলাচলের একমাত্র রাস্তাও ভেঙে একাকার। রয়েছে বিশুদ্ধ পানির সংকট। মাইসে ঘর থাহি বাবা বিকেরে খাই, গাঁও ঘুরে খাই, থাকতে খুব কষ্ট লাগে। পানি করে পোলাহান বয়ে থাকে, সাপের ভয়, এন্দুরের ভয়। সরকারে আশ্রয়ণ প্রকল্পের পাশে বিদ্যুৎ সংযোগ ছাড়াই ৩ বছর ধরে বসবাস করছে প্রায় ৪০টি পরিবার। আগামী বর্ষার আগেই জরুরি ভিত্তিতে বিদ্যুতের সমস্যা সমাধানের দাবি পরিবারগুলোর। কারণ বিদ্যুৎ নাই, কলের পানি পর্যন্ত নাই। আমি তো বেড়াপতা কিছু নাই, গরম নাই, মানুষের গরম অন্যের জন্য গরম দাম থাকতেছি। ২৬ থাকবে না, এখানে আমরা থাকবো। আমাদের তো থাকার মতো কোনো উপযোগী নাই ঘরগুলো। মানুষের ঘর থাকি, মানুষের বাই করিতে খেদায় দেয়, তারপরও মানুষের ঘর থাকি। নির্মাণের প্রায় ১ যুগ অতিক্রম করলেও প্রশাসনের কোনো মনোযোগ নেই এই আশ্রয়ণ প্রকল্পটিতে। একাধিক চিঠি দিলেও সংস্কারের বরাদ্দ হয়নি বলে জানান স্থানীয় জনপ্রতিনিধিরা। সরকারের কাছে জোর আকাল আবেদন করছি, অনতিবিলম্বে শেডগুলা সংস্কার এবং বিদ্যুৎ সংযোগ যাতে দেওয়া হয়। প্রকল্প এলাকা পরিদর্শন করে নতুন ঘর নির্মাণের বিষয়ে প্রস্তাবনা পাঠানো হয়েছে বলে জানিয়েছে স্থানীয় উপজেলা নির্বাহী কর্মকর্তা। আমরা রিপোর্ট দিয়ে দিয়েছি, আশা করি খুব শীঘ্রই সেই ব্যারাকগুলো অপসারণ করে সেখানে সেমি পাকা গৃহ নির্মাণ করে দেওয়া হবে। দ্রুত আশ্রয়ণ প্রকল্প সংস্কার করে বাসিন্দাদের বাসযোগ্য করা হবে, এমনটাই প্রত্যাশা স্থানীয়দের। শামস তাবরিজ উচ্ছ্বাস, মাই টিভি নিউজ ডেস্ক। দর্শক, এবার আমাদের কৃষি। দিনাজপুরে ফুলবাড়িতে কৃষকেরা বোরো ধান ঘরে তুলতে ব্যস্ত সময় পার করছেন। দিনরাত কঠোর পরিশ্রমে অর্জিত বোরো ধান ভালো ফলন ও ভালো বাজার দাম পাওয়ায় খুশিতে আত্মহারা কৃষকরা। উপজেলার ১৪,১২০ হেক্টর জমিতে বোরো ধান রোপণ করা হয়েছে বলে জানান উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ রুম্মান আক্তার। যশোরে এক কলেজের ছাত্রকে ছুরিকাঘাত করে হত্যা করেছে প্রতিপক্ষরা। স্বজনরা জানান, শঙ্করপুরে ফুটবল টুর্নামেন্ট খেলাকে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে বাগবিতণ্ডা শুরু হয়। এর জেরে শনিবার শঙ্করপুর আকবরের মোড়ে কয়েকজন যুবক এসে নুরুকে চাকু মেরে একটি ঘরের মধ্যে আটকে রাখে। এ সময় আশেপাশের লোকজন এসে নুরুকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করে। অবস্থার অবনতি হলে ডাক্তার উন্নত চিকিৎসার জন্য খুলনায় রেফার করে। খুলনায় নিয়ে যাওয়ার পথে নূরের মৃত্যু হয়। টাঙ্গাইল সন্তোষ মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের আয়োজনে অর্থ মন্ত্রণালয়ের সর্বজনীন পেনশন সংক্রান্ত প্রজ্ঞাপন থেকে বিশ্ববিদ্যালয় সমূহের নাম প্রত্যাহার এবং বিশ্ববিদ্যালয় শিক্ষকদের স্বতন্ত্র বেতন স্কেলের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। মানববন্ধনে বক্তব্য রাখেন অধ্যাপক ডক্টর মোহাম্মদ খাদেমুল ইসলাম, অধ্যাপক ডক্টর মোহাম্মদ শাহিন উদ্দিন সহ অন্যান্যরা।
টাঙ্গাইলের মির্জাপুরে আন্তর্জাতিক নার্স দিবস এবং ফ্লোরেন্স নাইটিঙ্গেল এর জন্মদিন উপলক্ষে নানা অনুষ্ঠান পালিত হয়েছে। সকালে কুমুদিনী কমপ্লেক্স থেকে র্যালি বের হয়ে ক্যাম্পাস প্রদক্ষিণ করে কুমুদিনী হাসপাতালের প্রধান ফটকের সামনে শপথ অনুষ্ঠান হয়। শিক্ষার্থীদের শপথ পাঠ করেন নার্সিং কলেজের ভাইস প্রিন্সিপাল সিস্টার শেফালি সরকার। এই সময় নার্সিং কলেজের প্রিন্সিপাল সিস্টার রিনা ক্রোজ এবং মেন্ট্রন সিস্টার দীপালি পেরেরা সহ নার্সিং কলেজের শিক্ষক, শিক্ষার্থী এবং কুমুদিনী পরিবারের সদস্যগণ উপস্থিত ছিলেন। ধামরাই একটি 4তলা ভবন অপর একটি 6তলা ভবনের উপরে হেলে পড়েছে। এই ঘটনায় 4তলা ভবনটির দ্বিতীয় তলায় ফাটল দেখা দিয়েছে। ধামরাই ফায়ার সার্ভিসেস স্টেশন অফিসার সোহেল রানা জানান, অনুমোদন না নিয়ে প্রায় 1% জায়গার উপর ঝুঁকিপূর্ণ ভবন নির্মাণ করা হয়েছে। এতে 6তলা ভবনটিও ঝুঁকিতে পড়েছে। ফলে দুটি ভবনের বাসিন্দাদের সরিয়ে তালা বন্ধ করে ঝুঁকিপূর্ণ ঘোষণা করেন পৌর প্রশাসন। কক্সবাজারে দুদিন ব্যাপী ঐতিহ্যবাহী ডিসি সাহেবের বলি খেলা এবং বৈশাখী মেলা শেষ হয়েছে। শনিবার শহীদ বীরশ্রেষ্ঠ রুহুল আমিন স্টেডিয়ামে জেলা প্রশাসন এবং জেলা ক্রীড়া সংস্থার যৌথ উদ্যোগে আয়োজিত বলি খেলায় চূড়ান্ত পর্যায়ে কুমিল্লার বাঘা শরীফ বলি কক্সবাজারের মহেশখালীর কালু বলিকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়। পরে সমাপনী এবং পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার মোহাম্মদ তোফায়েল ইসলাম। জেলা প্রশাসক মোহাম্মদ শাহিন ইমরানের সভাপতিত্বে এতে অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক বিভীষণ কান্তি দাস সহ অন্যান্যরা বক্তব্য রাখেন। নড়াইলের লোহাগড়া উপজেলার মল্লিকপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান এবং আওয়ামী লীগ নেতা মোস্তফা কামালের উপর গুলি চালিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল সন্ধ্যায় নিহত মোস্তফা কামালের জানাজার নামাজ তার নিজ গ্রামে মঙ্গলহাটা মাঠে অনুষ্ঠিত হয়। মরহুমের জানাজায় বিভিন্ন রাজনৈতিক নেতা কর্মী, সুধীজনেরা সহ হাজার হাজার মানুষ উপস্থিত হয়েছিলেন। জানাজা শেষে নিজ বাড়ির মসজিদের পাশে তার মরদেহ দাফন করা হয়। থানা পুলিশ অফিসার এবং ফোর্সদের ডিউটি চাপ কমানোর পাশাপাশি মানসিক প্রশান্তির লক্ষ্যে দিনাজপুরের পার্বতীপুরে অনুষ্ঠিত হয়েছে প্রীতি ক্রিকেট ম্যাচ। পার্বতীপুর রেল থানার উদ্যোগে গতকাল বিকেলে পৌর স্টেডিয়াম মাঠের আয়োজন করা হয়। খেলায় রেলওয়ে থানা পুলিশ টিম স্থানীয় গ্রাম বিকাশ কেন্দ্র দলকে 55 রানের ব্যবধানে পরাজিত করে। এই সময় রেল থানার ওসি শাকিউল আজম, গ্রাম বিকাশ কেন্দ্রের উপপ্রধান নির্বাহী আমিনুল ইসলাম সহ অনেকে উপস্থিত ছিলেন। আমাদের ডিউটির চাপ, বিভিন্ন কারণে বিনোদনের ব্যবস্থা খুব কম। তাদের মানসিক প্রশান্তি এবং বিনোদনের জন্য আমরা এই ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করেছি। দর্শক, মাইটিভি জেলা সংবাদের একেবারেই শেষ প্রান্তে আমরা, তবে যাবার আগে শিরোনাম জানিয়ে দেব আরও একবার। এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রধানমন্ত্রীর কাছে হস্তান্তর। শিক্ষার পেছনে ব্যয়কে বিনিয়োগ হিসেবে দেখে সরকার, বললেন প্রধানমন্ত্রী। পদ্মা সেতু দিয়ে আগামী 10 জুন থেকে চাঁপাইনবাবগঞ্জ ঢাকা রুটে চালু হবে ম্যাঙ্গো স্পেশাল ট্রেন। হলের গেস্ট রুমে বসাকে কেন্দ্র করে রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের 2 গ্রুপের মধ্যে সংঘর্ষ, ককটেল বিস্ফোরণ, 3 জন আহত। সংস্কারের অভাবে জরাজীর্ণ জামালপুরে ইসলামপুরে আশ্রয়ণ প্রকল্পের 120টি ঘর, এক যুগেও সংস্কার না হওয়ায় ব্যবহারে অনুপযোগী। দর্শক, সাথে থাকার জন্য ধন্যবাদ। এছাড়া ইউটিউবে মাইটিভি সংবাদ পেতে ভিজিট করুন youtube/mytv ভিডিও নিউজ এবং আমাদের সকল অনুষ্ঠান দেখতে ভিজিট করুন youtube/mytv বাংলা /mytv বাংলা। আমাদের পরবর্তী সংবাদ বেলা 12টা 30 মিনিটে দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি নাদিয়া আলম। আল্লাহ হাফেজ।